এইচএস এডুকেশন 2026-এর যে সম্ভাব্য 10 নম্বরের কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো ইতিমধ্যে তোমরা সকলেই জানো, যারা ইউটিউব চ্যানেলটা ফলো করেছো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি হয়ে গিয়েছিল। আজকে আর দুটো কোশ্চেন আমরা করাবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের 10 নম্বর কোশ্চেন। এখানে বলে রাখি, দেখতে পাচ্ছ শিশুর মানসিক বিকাশের স্তর খুব সহজ বিষয়, যেহেতু পরীক্ষা আর কয়েকদিনের মধ্যে শুরু হবে, সেহেতু আমি এখানে তোমাদের সময়টা নষ্ট করতে চাইছি না। এবং নেক্সট দেখো আছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, এটা আরো সহজ। তো চলো আমরা আজকে পড়বো মূল্যবোধ শিক্ষার যে গুরুত্ব, এবং সঙ্গে পড়বো অন্তর্দৃষ্টিমূলক শিখন, খুব ইম্পর্টেন্ট। তো চলো বেশি সময় নষ্ট করবো না, এগিয়ে যাব। এখানে তোমরা লক্ষ্য রাখবে, এই যে মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, এত ডিটেলসে আমার জানার দরকার নেই। শিখন হবে অর্থপূর্ণ বা বোধগম্য কোনো একটা বিষয় আমরা জানবো, সেটা ব্যাপারটা বুঝবো, ভালোভাবে বুঝে নিয়ে তবে সেই বিষয়ের প্রতি আমরা ফলো করব। সব বিষয় মুখস্থ করে উত্তর দেওয়া সম্ভব নয়, তাহলে আমাদের ব্রেনটাকে কোনো কাজে লাগলো না, শুধু মুখস্থ করেই গেলাম। বিষয়টা বুঝতে হবে, তবেই আমরা সেই বিষয় থেকে যত কঠিন কোশ্চেন আসুক না কেন আমরা কিছু লিখে আসতে পারবো। দেখা যাবো মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, শুধু জ্ঞান অর্জন, ডিগ্রি অর্জন। আমি এইচএসে ভালো নম্বর করলাম, গ্র্যাজুয়েশনে ভালো নম্বর করলাম, বিএড করলাম, এমএড করলাম, পিএইচডি করলাম, ডিগ্রি অর্জন হলো, কিন্তু আমি মানুষের সম্মান করতে পারি না, মানুষকে সব সময় সমালোচনা করি, এক কথায় মানুষকে আমি ছোট করে দেখি, মানুষকে অপমান করতে আমার ভালো লাগে, তাহলে তার শিক্ষা কোথায়? এখানে শিক্ষা মানে ডিগ্রি নিয়ে বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়। মূল্যবোধ শিক্ষা হচ্ছে তোমার মধ্যে যে মানবিকতা আছে, একটা দায়িত্ব আছে, সমাজের প্রতি তোমার দায়িত্ব, এবং এই সমাজের একজন আদর্শ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা দায়িত্ব তোমারই। সে শিক্ষা আমরা কোথায় পাই? না, মূল্যবোধ থেকেই পাই। সেই মূল্যবোধের শিক্ষার মূল ভিত্তিস্থান অবশ্যই পরিবার। পরিবারই তাকে মূল্যবোধের শিক্ষা দেয়। পরিবারের শিক্ষায় কিন্তু শিশুর পরবর্তী জীবন এই মূল্যবোধের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। আমরা দেখি প্রাচীনকালে যদি ফিরে যাই, আমরা কি দেখি যে পরীক্ষা যাওয়ার আগে বাবা মাকে প্রণাম করে যাচ্ছে, বয়স্ক যারা আছেন তাদেরকে প্রণাম করে পরীক্ষা দিতে যাচ্ছে। আর এখন আসছি, এটা কি মূল্যবোধ? মূল্যবোধ বলতে আমরা যেটা আমরা বুঝবো ভক্তি, সম্মান, শ্রদ্ধা, দায়িত্ব, মানবিকতা। সমাজে সকলের সঙ্গে মিশে থাকতে গেলে আমাদের এই মূল্যবোধ দরকার। যার মধ্যে যত বেশি মূল্যবোধ থাকবে সে সমাজে সকলের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারবে। সমাজে কোনো সংঘাত হবে না, সমালোচনা হবে না, কারণ সে মূল্যবোধের শিক্ষা সম্পর্কে অবগত। কাজেই আমি তোমাদের প্রত্যেকেই বলবো, প্রত্যেকটা মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করো। যদি মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে এই শিক্ষার কোনো লাভই নেই, ডিগ্রিধারী শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষা মানুষের আচরণ পরিবর্তন করে দেয়, আমরা পড়েছিলাম। কাজেই তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে মূল্যবোধের শিক্ষা নাও, যেটা দেখে বোঝা যায় যে সত্যি তুমি একটা মানুষ। একটা মানুষের মধ্যে শিক্ষা আছে কি নেই সেটা আমরা দেখে বুঝতে পারি না, কিন্তু তার ব্যবহারে, তার মানবিকতায়, তার নৈতিকতায় দেখে কিন্তু দূর থেকে আমরা বুঝতে পারি সত্যি লোকটি খুব ভালো গো। দেখো একজনকে কতটা হেল্প করছে, উনি পড়ে গেছেন, কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। তাই এরকম বিষয় যদি আমরা দেখি তাহলে ভাববো তার প্রতি যথেষ্ট মূল্যবোধ তার মধ্যে ছিল বলেই সে মূল্যবোধ সম্পন্ন কাজগুলো করছে। ক্লিয়ার? তাহলে মূল্যবোধ বলতে আমরা কি বুঝবো, আমি সুন্দরভাবে দিয়ে দিছি, এতটা পড়ার দরকার নেই, জাস্ট মূল্যবোধটা বোঝো, একটা ভ্যালুটা ব্যাপারটা বোঝো। এখানে বলছে কি যে শিক্ষার লক্ষ্য কেবলমাত্র জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জন নয়, আর কি যে একটা চরিত্র, ভালো একটা ক্যারেক্টার হবে তোমার, ভালো আচরণ করবে, অবশ্যই মানবিক দিকটা থাকবে, যা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। একজন ব্যক্তির মধ্যে যদি মূল্যবোধ থাকে, সে ক্লাসে গেলে তার ক্লাসটা ডিসিপ্লিন আসবে। কিভাবে ছাত্রদের মধ্যে মূল্যবোধের ভ্যালুটা বাড়ানো যায়, কিভাবে তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করা যায়, সেই বিষয়টা সহজেই তিনি কিন্তু শিক্ষা দিতে পারবেন। তো চলো এই মূল্যবোধ শিক্ষার আর কি কি গুরুত্ব থাকতে পারে, এর কি কি বৈশিষ্ট্য, সেটা অবশ্যই আমরা আলোচনা করব। এই মূল্যবোধটা আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এবার নেক্সট চলে যাবো এই মূল্যবোধ বলতে আমরা আর কি পয়েন্ট এখান থেকে পেতে পারি।
তাহলে একই বিষয় বারবার চলে আসছে। মূল্যবোধ হচ্ছে চরিত্র গঠন করে। যার মধ্যে যত বেশি মূল্যবোধ জাগ্রত হবে তার চরিত্র তত সুন্দর হবে। দেখবে তার আচার আচরণ দেখে আমরা বুঝতে পারবো সত্যি তার চরিত্র কতটা সুন্দর। এবং শুধু চরিত্র নয়, সমাজের একজন দায়িত্বশীল নাগরিক গঠন করতে পারবে যদি সে সঠিক চরিত্র গঠন করে, এবং তার মধ্যে সেটা সম্ভব সঠিক মূল্যবোধের মধ্য দিয়েই। ক্লিয়ার? 2 নম্বর কি বলছে? সামাজিক দায়িত্ববোধ। সমাজের প্রতি তার একটা দায়িত্ব থাকবে, যার মধ্যে ভ্যালু থাকবে, মূল্য থাকবে, এবং শিক্ষায় যে মূল্যবোধের কথা বলছে সেই মূল্যবোধের মধ্য দিয়ে কিন্তু সমাজের একজন দায়িত্ব ও কর্তব্য পরায়ণ একজন ব্যক্তি থাকবে। সেই ব্যক্তির মধ্য দিয়ে কিন্তু সমাজ ডেভেলপ হবে। সেজন্যই সামাজিক দায়িত্ববোধ কিন্তু জাগ্রত করে কি থেকে না, মূল্যবোধ থেকেই আমরা সামাজিক যে দায়িত্ববোধ সেটা আমরা সৃষ্টি করতে পারি। তো নেক্সট চলো, মানবিক গুণাবলীর বিকাশ। দেখো সমাজের মধ্যে অনেক কিছু নিয়ম থাকে, নিয়মের অনেক ফাঁক থাকে। কোনো একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, হয়তো কেউ ট্রেনে চেপেছে কিন্তু দেখা যাচ্ছে সে টিকিট কেটে চড়েনি, এবং তার কথা শুনে মনে হলো সত্যি সে খুব অসহায়, তার ছেলের কাছে যাচ্ছে, ছেলের সঙ্গে দেখা নেই, ছেলেকে হারিয়ে ফেলেছে, এবং তাকে দেখে মায়া লেগে গেল, খুব কষ্ট হলো যে ঠিক আছে টিকিট কেটে যাবেন, তো তার টাকাটা আমি দিলাম, আমি সেখানে টিকিট কেটে দিলাম তাকে, যে ঠিক আছে আপনি যান, সাপোর্ট করুন, ট্রেনে যান, কোনো অসুবিধা নেই। এই যে টিটি মানে কি তার কাছে টাকা নেবে তা নয়, তা এইটা তার মানবিকতা, যে তাকে হেল্প করলো, তার টিকিটের পয়সা দিয়ে সে টিকিট কেটে দিয়ে, অনলাইনে টিকিট কেটে তাকে আবার ট্রেনে চাপিয়ে দিল। এই হচ্ছে মানবিকতা। মানুষ তো মানুষের জন্য একটা মানুষ, আর হুশ হুশ যার আছে সেই হচ্ছে মানুষ। মানুষ হিসাবে আমাদের সমাজে কিছু কর্তব্য দায়িত্ব আমাদের থাকে, সেই দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। এড়িয়ে যায় কারা? যাদের মধ্যে মূল্যবোধ নেই তারা এড়িয়ে যায়, যাদের মধ্যে মূল্যবোধ থাকে তারা কখনোই এড়িয়ে যেতে পারে না। কোনো একটা ভুল কাজ করলে সে রাত্রিরে ঘুমাতে পারে না, অনুশোচনায় সে ভোগে, কি করলাম, এটা ঠিক করিনি, আমার এটা একদম ঠিক হয়নি। কারণ যখনই সে ভাববে যেটা ভুল হয়েছে, এবং পরবর্তীতে সে যদি বুঝতে পারে যেটা আমার করা ঠিক হয়নি, খুব ভুল হয়েছে, তাহলে ভাববো তার মধ্যে মূল্যবোধ আছে। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় কিন্তু মানবিক হতে হবে, মানুষের জন্য কিছু করলাম। 4 নম্বর, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখায়। অবশ্যই মূল্যবোধ যদি থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলতেই সে পারবে। যার মধ্যে এই নিয়মগুলো থাকবে তার মধ্যে মূল্যবোধ থাকবে। আমরা দেখি কখনো কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে আমরা কি করি, আমার খাবার হয়ে গেলে আমি কিন্তু উঠে যাই না, চেষ্টা করি সকলে খাওয়া হলে একসঙ্গে ওঠা। তাহলে এই যে একটা নিয়ম, সমাজে কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তেমনি ক্লাসে যখন স্টুডেন্টরা আসে তাদের সঠিক ডিসিপ্লিন নিয়ে আমরা পেয়ার লাইন করি, প্রার্থনা সঙ্গীত হয়, তারপর ক্লাসে যায়, এবং সেখানে একটা নির্দিষ্ট শিডিউল, একটা নির্দিষ্ট নিয়মের মধ্য থেকে তাদের ক্লাসগুলো করতে হয়। তো আমাদের শুধু ক্লাসে নয়, শ্রেণীকক্ষে নয়, শ্রেণীকক্ষের বাইরেও কিন্তু আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যখন চলি, এবং সেই নিয়মগুলো আমরা কিন্তু মেনে চলাটাই স্বাভাবিক। এবং যার মধ্যে এই মূল্যবোধ থাকবে তাকে অত বারবার বলতে হবে না, সে কিন্তু ওই নিয়ম অনুযায়ী মূল্যবোধের মধ্য দিয়ে কিন্তু সে শৃঙ্খলিত হবে। ক্লিয়ার? তো চলো, এখানে কি বলছে আবার, মূল্যবোধ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের নিয়ম মেনে চলার অভ্যাস থাকবে। অবশ্যই যে কাজটা তুমি বারংবার করবে সেটা একটা সময় আসবে সেটা অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। যেমন কেমন, ভাত খেতে গেলে হাত ধুতে হয়, এটা তোমাকে বলতে হয় থোড়ি এখন, এটা একটা হ্যাবিটে পরিণত হয়েছে। যেমন তুমি বাসে করে চেপে যাচ্ছ, সিটে বসে আছো, তো একজন ভদ্রলোক, বেশ বয়স্ক লোক, তোমার বাবার বয়সী, সে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ অস্বস্তি বোধ করছে, এত অসুস্থ, তুমি কি করলে সঙ্গে সঙ্গে উঠে গেলে যে কাকু আপনি বসুন, প্লিজ বসুন, অসুবিধা নেই, আমি অনেকক্ষণ বসে আছি, বসুন আপনি। তাকে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দেওয়ার মধ্যে তোমার যে একটা আনন্দ, যে না খুব ভালো লাগলো, কাউকে উপকার করার পরে যে একটা আনন্দ লাগে না, সেটা ভাষায় বলা যাবে না, সেটা কেউ টাকা দিয়েও সম্ভব নয়। এটা হচ্ছে মূল্যবোধ, এটা হচ্ছে মানবিকতা। আবার কেউ আছে বাসে আছে, আমাদের ইয়ং স্টাফদের কথাই বলছি, কেউ হয়তো দাঁড়িয়ে আছে, বয়স্ক মহিলা হতে পারে, ব্যক্তি হতে পারে, মাথা নিচু করে রয়েছে, দেখছি না, দেখেও না দেখার ভান করছে, সে দাঁড়িয়ে আছে, একটু বসতে বলছে না, কোথায় গেছে মূল্যবোধ? তাহলে আমাদের উচিত আজকে মূল্যবোধের শিক্ষায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলছি, আমার পরীক্ষায় বেশি নম্বর দরকার নেই বাবু, আমার দরকার একটা ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ, চরিত্র গুণ সম্পন্ন মানুষ, এবং আমার যাতে এমন মূল্যবোধ থাকবে সেই মূল্যবোধের মধ্য দিয়ে আমি সবাইকে যেন চালনা করতে পারি।
তো চলো পরে দেখে নেব কি কি আর এর গুরুত্ব রয়েছে। দায়িত্বশীল নাগরিক তৈরি করা। 5 নম্বর কি বলছে? দায়িত্বশীল নাগরিক তৈরি করা, মানে সমাজের যে কর্তব্য, সেই দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং নির্দিষ্ট আইন মেনে চলা, আর কি সমাজের কল্যাণে উৎসাহিত করা। এই সমাজকে ডেভেলপ করার জন্য আমার যা যা করা দরকার আমি আপ্রাণ চেষ্টা করব। তাহলে একটা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার যা যা করার আমি সেগুলো করব। এটি হচ্ছে দায়িত্বশীল নাগরিক তৈরি করে। কি করে এটা? কে করে না? মূল্যবোধ করে। যার মধ্যে এই মূল্যবোধ থাকবে তার কিন্তু দেশের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব সে কিন্তু পালন করবে। 6 নম্বর কি বলছে? ব্যক্তির বিকাশ। ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক এবং মানসিকতা গড়ে তোলে, যা ব্যক্তির দায়িত্ব বিকাশে সাহায্য করে। অবশ্যই একটা মূল্যবোধ যখন আসবে তখন ব্যক্তিটা ডেভেলপ হবে। সে আগে একরকম ভাবে জেনেছে, এখন সে মূল্যবোধের শিক্ষা সম্পর্কে জেনেছে যে মূল্যবোধ বিষয়টা কি। তাহলে আমি যে আচরণগুলো আগে করতাম সেগুলো ঠিক নয়, এখন যে আচরণগুলো করতে হবে আমি মূল্যবোধ সম্পর্কে জেনেছি, এখন জানার পরে আমি আমার আচরণ সেভাবেই করব, যার ফলে আমার ব্যক্তিত্বের বিকাশ হবে। সেটা কিসের মাধ্যমে সম্ভব? মূল্যবোধের মধ্য দিয়ে কিন্তু এই ব্যক্তিত্বের বিকাশ, চরিত্র গঠন, দায়িত্বশীল নাগরিক এই সব সম্ভব কেবলমাত্র মূল্যবোধের মধ্য দিয়েই। ক্লিয়ার? 7 নম্বর কি বলছে? খুব ভালো একটা পয়েন্ট বলেছে, সংঘাত এবং অপরাধ কমাতে সাহায্য করে। তাহলে যার মধ্যে এই নৈতিক শিক্ষা বা মূল্যবোধের শিক্ষা যদি থাকে, তার মধ্যে কিন্তু হিংসা, অপরাধ, অসামাজিক কার্যকলাপ কিন্তু অনেকটা কমে যায়, থাকাই না। মানে নৈতিক বিকাশ আমরা নিশ্চয়ই পড়েছি কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তাহলে সমাজের কিছু নিয়ম আছে, আমরা ওখানে পড়েছি যে সর্বোচ্চ স্তর হচ্ছে বিবেকের স্তর। তুমি নিজেকে কোশ্চেন করো কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ঈশ্বর কিন্তু আছেন। আমি এখানে বসে এখন যদি মনে করি আমি একটা খারাপ কাজ করতে যাব, আমাকে কেউ বলবে না যে তুমি এই কাজটি করো না। যদি ভালো কাজ করতে যাই তাও আমাকে বলবে তুমি এই কাজটি করো না। উপরে যিনি আছেন নেমে তো বলবে না যে তুমি এই কাজটা করো বা এই কাজটা করো না। তুমি তোমার বিবেককে কোশ্চেন করো, তুমি তোমার মূল্যবোধকে জাগ্রত করো। তুমি যেটা করতে যাচ্ছ সেটা কি ঠিক, যেটা করতে যাচ্ছ সেটা কি ঠিক নয়, নিজেকে কোশ্চেন করো। যদি তোমার মধ্যে মূল্যবোধের শিক্ষা থাকে তাহলে তোমার সঠিক সিদ্ধান্তে তুমি চলবে। ক্লিয়ার? এরপর কি হচ্ছে? মূল্যবোধ শুধু শিক্ষিত নয়, একই বিষয় বারবার বলছি, মূল্যবোধ শুধু শিক্ষিত নয়। দেখেছো কি হচ্ছে? একজন সৎ, আদর্শ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে, যা বর্তমান শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা বুঝতে পারছো? এই যে মূল্যবোধ শিক্ষা, এই মূল্যবোধ শিক্ষার মধ্যে আমরা কি বুঝতে পারি? যে শুধুমাত্র শিক্ষা নয়, একজন আদর্শ মানুষ তৈরি হওয়া। আমরা বলি না একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার? তিনি কি করবেন? ছাত্রদের সঙ্গে মিশবেন, কখনো ছাত্রের যদি স্কুলে না আসেন তার বাড়িতে যাবেন, খোঁজ খবর নেবে। কোনো ছাত্র যদি বই কিনতে না পারে, সে সামর্থ্য না থাকে, সে স্যার তাকে বই কেনার টাকা দেবেন বা নিজে বই কিনে দেবেন। এই বিষয়গুলো কিন্তু মূল্যবোধ। তাহলে মূল্যবোধ বলতে আমরা জাস্ট মেন বিষয়টা বুঝতে পারলেই আমরা কিন্তু এত কিছু পড়ার আমার দরকার নেই, আমরা নিজেরাই বলতে পারবো। তো আশা করি এই মূল্যবোধ শিক্ষার তোমাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার যেহেতু শঙ্করস্যারের ক্লাস এবং মূল্যবোধের কিছু আমি ছবি অবশ্যই তোমাদের দিয়েছি, তোমরা নিশ্চয়ই ভাবছো ছবিগুলো কোথায় গেল। তো মূল্যবোধের কিছু ছবিটা তোমরা ভালো করে দেখো এবং সেখান থেকে দেখে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে নাও। তো চলো দেখি কি ছবিটা আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবি, মূল্যবোধের শিক্ষা, এই ছবিটা একটু ফলো করো। দেখি এখানে কি বলছে যে মূল্যবোধের সততা, মানে ওজন কম দিচ্ছে, সে জানে আমি কাকে ঠকাচ্ছি, আমি নিজে অনেস্ট থাকবো, এতে মনের মধ্যে আনন্দ থাকবে যে না আমি কাউকে ঠকাইনি, বলতে পারবে। যদি তুমি কাউকে ঠকাও তাহলে তুমি তোমার মনকে প্রশ্ন করো, তুমি কতটা ভালো ছেলে বা ভালো মেয়ে, তুমি নিজেকে কোশ্চেন করো, ঠিক উত্তর পেয়ে যাবে। যদি তুমি ভালো হও সত্যি ভালো হবে, আর যদি তুমি খারাপ হও তাহলে নিজে খারাপ। আর যদি তুমি ভালো নও কিন্তু বলছো না আমি তো ভালো, তার থেকে তুমি নিজেকে কোশ্চেন করো। সেই জন্যই বলবো নিজের মূল্যবোধের শিক্ষাটা নাও, মূল্যবোধ সম্পর্কে জানো এবং এমন ভাবে জানো সেই মূল্যবোধ জানার পরে তুমি একটা আদর্শ আচরণ করো, আদর্শ ব্যবহার করো, সকলের সাথে মেশো। যদি তোমাকে সকল থেকে বলে সত্যি খুব ভালো শিক্ষিত ছেলে বা শিক্ষিত মেয়ে, যেমন ভালো পড়াশোনায় তেমন ভালো নৈতিক আচার আচরণ ব্যবহার সকল দিকে সত্যি খুব ভালো, এরকম কথা কেউ যদি বলে তাহলে ভাববে তোমার মধ্যে মূল্যবোধ আছে। আর এই মূল্যবোধের শিক্ষার মধ্য দিয়েই কিন্তু একজন ব্যক্তির সামগ্রিক বিকাশ সম্ভব, যেটা শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কোনটা বলতো? অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো তোমাদের একটু বলে রাখি
একটা বিষয় পড়ার পরে একটু রেস্ট নেবে, রেস্ট বা সামান্য বিরতি নিয়ে অপর একটা বিষয় স্টাডি করবে, তাহলে দেখবে তোমাদের পড়ার কাজটা আরো বেশি স্ট্রং হবে। তো চলো আমি আলোচনা করব পরের যে ক্লাসটা আছে সেটা নিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই মনে রাখবে গেস্টাল্ট থিওরি। এই গেস্টাল্ট থিওরির কিন্তু অনেকগুলো নাম আছে, সেই নামগুলো অবশ্যই জানতে হবে। অনেক সময় দেখে পরীক্ষাতে গেস্টাল্ট থিওরি দিল না, কি বললো, ইনসাইট লার্নিং বা অন্তর্দৃষ্টি শিখন। অনেক সময় এগুলো কিছু দিলেও ইনসাইট লার্নিং, ইংলিশটা আমরা ফলো করি, ইনসাইট লার্নিং মানে অন্তর্দৃষ্টিমূলক শিখন বা অন্তর্দৃষ্টি শিখন অথবা গেস্টাল্ট থিওরি। এরকম ভাবে না দিয়ে এরকম দিতে পারে সমগ্র আকার। তাহলে এই গেস্টাল্ট থিওরির আমাদের মূল বক্তব্য কি সেটাই আমরা জানবো, যেটা পরীক্ষায় আসার মতো সেটা আমরা পড়ার চেষ্টা করব। তো এখানে আমরা জানবো যে গেস্টাল্ট শিখন অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল নামে পরিচিতি। এবার পরীক্ষায় যেটা আসে, গেস্টাল্ট কথাটি এসছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ, আরবি শব্দ না জার্মান শব্দ? অবশ্যই তোমরা বলবে গেস্টাল্ট শব্দটা এসছে অবশ্যই জার্মান শব্দ থেকে। ক্লিয়ার? তাহলে গেস্টাল্ট যে কোশ্চেন, তো এখানে যে প্রশ্নটা আসে পরীক্ষা হচ্ছে গেস্টাল্ট শব্দটি কোন ভাষা থেকে এসছে? আরবি, ফরাসি, ল্যাটিন? তাহলে অবশ্যই লিখবে এটা কিন্তু জার্মান ভাষা বা জার্মান ভাষা থেকে কিন্তু এটা এসছে গেস্টাল্ট শব্দটা। যদি কোন শব্দ থেকে এসছে তাহলে কিন্তু জার্মানই বলবে, গেস্টাল্টটা জার্মান ভাষা বা জার্মান শব্দ থেকে এসছে। ক্লিয়ার? তাহলে এই গেস্টাল্ট কথার অর্থটা কি? গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে, দেখো, সমগ্র আকার, অবয়ব বা পূর্ণ গঠন, হঠাৎ প্রত্যক্ষণ বা সম্পূর্ণরূপে উপলব্ধি। ঠিক সেম আবার নিচে দিয়ে দিচ্ছি, দেখেছো, খুবই ইম্পর্টেন্ট। বলতে পারে গেস্টাল্ট শব্দের অর্থটা কি, তাহলে কি হলো সমগ্র আকার, হঠাৎ প্রত্যক্ষণ, আর কি না সম্পূর্ণ উপলব্ধি। তো দেখো গেস্টাল্ট শিখনে যে আমরা পরীক্ষাটা জানবো সেটাই মেন ইম্পর্টেন্ট। আমরা চলো এই ছবিটার মধ্য দিয়ে গেস্টাল্ট শিখনের যে পরীক্ষাটা করেছে কোহলার শিল্পাঞ্জির যে পরীক্ষা, সেই শিল্পাঞ্জির পরীক্ষাটা আমরা পড়ব। তাহলে এই যে গেস্টাল্ট শিখনে দেখতে পাচ্ছ শিল্পাঞ্জি যে পরীক্ষাটা, আমরা জানি শিল্পাঞ্জি কলা খেতে পছন্দ করতেন। তো সেই পরীক্ষাটা এখানে দেখে নেব, একটা বাক্স আছে, এই দেখছো কতগুলো টুল আছে, ছোট ছোট বাক্স আছে, যে একটার পর একটা সাজিয়ে তারপর এটা উঁচু হয়ে গেলে উপর থেকে উঠে কলা খেতে পারবে, এমন সিস্টেম ছিল। আর দেখো এই যে লাঠি দুটো দেখতে পাচ্ছ, এই যে একটা লাঠি, এই একটা লাঠি, এই লাঠির এখানটা এমন ভাবে আছে যাতে এই লাঠিটা জোড়া দেওয়া যায়, দুটো লাঠিকে একসঙ্গে করলে লাঠিটা বেশ লম্বা হয়ে যাবে, এটা শর্ত ছিল। এবং এখানে লাঠিটা জোড়া দেওয়া যেত। ক্লিয়ার হলো? তোমরা একটু দেখে নাও, এই লাঠিটা কিন্তু এরকম ফাঁকা আছে মাঝখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই লাঠিটা জোড়া দিয়ে বেশ লম্বা করা যায়, এটা কিছু কন্ডিশন করে রেখেছে। আর পরে কি করেছে যে কলাটা আরো উঁচুতে দিয়ে দিল, এবং সেখান থেকে কিভাবে সে কলার নাগাল পাবে সেই বিষয়ে কিন্তু পরীক্ষা করেছিলেন কে না কোহলার। তাহলে এই যে কোহলারের যে পরীক্ষাটা, তাহলে কি বলছি, প্রথমে এই জিনিসগুলো নেওয়া হলো, আমি দেখতে পাচ্ছি কি নেওয়া হলো। এবার আমরা পরীক্ষাটা করবার চেষ্টা করি। প্রথমে শিল্পাঞ্জিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং এখানে অনেকটা উপরে কলা রাখা হলো, সে কোনো মতেই কলার নাগাল পাচ্ছে না। কখনো সে টুলের মধ্যে উঠছে, লাফ দিচ্ছে, কিন্তু কোনো মতেই কলার সে নাগাল পাচ্ছে না, কলার নাগালটা কোনো মতেই পাচ্ছে না, দেখতে পাচ্ছ, পাচ্ছে না। এবং অনেক চেষ্টা করছে, এবং তারপর চেষ্টা করতে করতে একটা টুলের পরে একটা টুল রাখলো, রাখার পরে তারপর দেখছে কলার নাগাল পেল। এরপরে কি করলো, এরপরে কলা ওই দিন টুলগুলো সব সরিয়ে দিল, সরিয়ে দিয়ে এই দুটো লাঠি দিল, যে দুটো লাঠি কি ছিল, একটা লাঠির সঙ্গে একটা লাঠি জোড়া লাগানো যেত। তো তারপরের দিন ঠিক শিল্পাঞ্জিকে দিয়ে দেওয়া হলো, পরীক্ষার এই বাক্সের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো সেখানে কি হলো, অনেক চেষ্টা করতে করতে লাঠি দুটো নিয়ে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে লাঠি দুটো জোড়া লেগে গেল এবং সে কলার নাগাল পেল, অবশেষে সে কলা খেতে পারলো। এই হচ্ছে পরীক্ষা, আর কিচ্ছু না। তাহলে এখানে কি বুঝলাম, এখানে যেটা বুঝতে পারলাম যে আমরা থর্নডাইকের যে পরীক্ষাটা দেখেছিলাম যে ভুল করতে করতে সঠিক শেখে, এখানে বলছে ভুল নয়, এখানে শিক্ষাটা হঠাৎ করে একজন ব্যক্তির মধ্যে বুদ্ধিটা চলে আসবে, তার জন্য একে হঠাৎ প্রত্যক্ষণ বলছে। কোনো একটা বিষয়ে মানুষের হঠাৎ করে একটা নলেজ চলে আসে, এটা এভাবে করতে হবে, আরে এটাই মনে পড়ছে না,
অ্যাপ্লাই করে দিল। এখানে কোনো ভুল নয়, হঠাৎ করে একটা ডিসিশন নেবে, হঠাৎ করে বলছে না এটাই ঠিক, এভাবে করতে হবে। যে হঠাৎ প্রত্যক্ষণ, এই জন্য একে কিন্তু হঠাৎ প্রত্যক্ষণ বলা হয়। এবং এই শিখনটা কি হয়, মনের মধ্যে অন্তর্দৃষ্টি থেকে হয়। এটা এইভাবে অন্তর্দৃষ্টিমূলক শিখন মানে সেটা অর্থপূর্ণ হবে, আমি কখনো ভুলবো না, শিখনটা অর্থপূর্ণ হবে এবং সেই শিখনটা সব থেকে বেশি কার্যকরী। ক্লিয়ার? তো এই যে গেস্টারের পরীক্ষাটা, এটা আমরা একটা সুন্দরভাবে বাংলাতে ভাষায় এমন ভাবে দিয়েছি বুঝতে সুবিধা হবে। গেস্টার শিখনের যে পরীক্ষাটা আছে এটা তোমরা একটু দেখে নিয়ে বুঝতে পারছো, 25টা ভুলের মাধ্যমে নয় বলে দিয়েছি। শিখনায় অন্তর্দৃষ্টি, এই যে একটা ভুল আছে এটা হচ্ছে অন্তর্দৃষ্টি হবে। ক্লিয়ার? তারপরে পরীক্ষার যে বিবরণটা কি করেছিল আমরা দেখি। কোহলার শিল্পাঞ্জিকে খাঁচার ভিতরে রেখেছিলেন, কোহলার শিল্পাঞ্জিকে কি করেছিলেন, একটা খাঁচার ভিতরে রেখেছিলেন। আর কি ছিল, খাঁচার বাইরে উঁচু স্থানে কলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং খাঁচার ভিতরে কিছু লাঠি বা বাক্স রাখা ছিল। যে বলেছিলাম বাক্সটা রাখতে ছোট ছোট বাক্স ছিল, একটি বাক্সের উপরে একটি বাক্স রেখে যাতে কলার নাগাল পায় সেরকম ব্যবস্থা করেছিল। এবং পরে কি করেছিল, দুটো লাঠি রেখেছিল, দুটো লাঠির দণ্ড, যে লাঠিটা একটার সঙ্গে একটা জোড়া লাগানো যেত। এইটুকু মনে রাখবো, অত ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখবো পরীক্ষাটা কি ছিল। তো এই ছিল। এবার চলো দেখি পরে কি আছে। পরে গেছে প্রথমে এই শিল্পাঞ্জি কি করছে, লাফিয়ে বা হাত বাড়িয়ে কলা ধরার চেষ্টা করছে বা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কিছু সময় পর চারপাশ পর্যবেক্ষণ করছে, এদিকে দেখছে কি করে কলা নাগাল পাবো, চেষ্টা করছে, পর্যবেক্ষণ করছে কিভাবে আমি কলাটাকে পাবো। এবং সে হঠাৎ বুঝতে পারে, দেখতে পাচ্ছ, সে হঠাৎ বুঝতে পারে যে বাক্সের উপরে উঠলে কলা পাওয়া যাবে। হঠাৎ করে বুদ্ধিটা চলে আসলো, আরে আমি এত লাফালাফি করছি, এতে কোনো ব্যাপারই না, এই বাক্সটা যদি কলার নিচে রাখি এর উপরে উঠে তো কলাটা নাগাল পাবো। তো তারপর সে তার বুদ্ধি আসলো, এই বাক্সের উপরে কলাটার নিচে রাখবো এবং ওর উপরে উঠে কলাটা পারতে পারবো। অথবা তিনি আবার একটু পরে বুঝলেন, না তো এই দেখো দুটো লাঠি আছে, সে দুটো লাঠিকে জোড়া লাগিয়ে কলার কিন্তু টানা যাবে। ক্লিয়ার? তাহলে ওই লাঠিটাকে জোড়া লাগিয়ে কলা কিন্তু আমাদের নিচে টানতে পারবে, কলার নাগাল পাবো। এই হচ্ছে ব্যাপার, দুটো লাঠিকে একসঙ্গে করতে পারলে কলার নাগাল পাওয়া যাবে। তারপর কি বলছে, যে সেই উপায় ব্যবহার করে সহজে সে কি করেছিল, কলা সংগ্রহ করে। এবার এই যে পরীক্ষাটা আমরা বললাম, তাহলে কি বললাম, যে শিল্পাঞ্জিকে যে তার বাক্সের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছিল এবং সেখানে অনেকটা উপরে কলা রাখা হয়েছিল, আর কিছু বাক্স ছিল, একটি বাক্সের উপর আরেকটি বাক্স রেখে যাতে কলার নাগাল পাওয়া যায়, এবং সেখানে একটা দণ্ড ছিল দুটো, যে লাঠি দুটোকে এক জায়গায় করা যায়। এবং শিল্পাঞ্জি যখন ছটপট করছিল কলা খাওয়ার জন্য এবং তিনি ভালো করে পর্যবেক্ষণ করছেন কিভাবে আমি কলার নাগাল পাবো, হঠাৎ করে তার বুদ্ধি আসলো কি, না ওই বাক্সের উপরে একটা বাক্সটা আরেকটা বাক্সের উপরে রাখি, রেখে তার উপরে উঠে কলার নাগাল পাবো। এরকম বুদ্ধিটা হঠাৎ করে এসছে। পরবর্তীতে আবার পরীক্ষা নেওয়া হলো, তিনি দেখলেন হ্যাঁ কলার নাগাল পাচ্ছি না, আরে দুটো লাঠি তো আছে, দুটো লাঠিতে খেলতে খেলতে একটা লাঠির সঙ্গে একটা লাঠি জোড়া লাগিয়ে দিলেন, তখন তিনি কিন্তু কলার নাগাল পেলেন। এই পরীক্ষা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এখানে শিখনের যেটা বলছে, সেটা শিখনটা হচ্ছে হঠাৎ করে মানুষের মধ্যে চলে আসে, শিখনটা অন্তর থেকে আসে বলে একে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এবং এই শিখনটা কিন্তু অর্থপূর্ণ শিখন, যেটা আমাদের থর্নডাইক বলছেন শিখন 25টা ভুল, সেখানে আমাদের গেস্টাল্ট থিওরির কোহলার, কাফকা, ওয়ার্দাইমার এরা কিন্তু মানেননি। এরা বলছে না, শিখনের ক্ষেত্রে কোনো 25টা ভুল নয়, এটা অর্থপূর্ণ শিখন, এখানে শিখনটা হঠাৎ করে আসে। ক্লিয়ার? এখন এই পরীক্ষার ধাপগুলি কি কি, একই বিষয়ে যেটা আলোচনা করেছিলাম এর উদ্দেশ্য দেখে নেবে। আচ্ছা, পরীক্ষার ধাপগুলো কি খুব সোজা ধাপ। কি বলছে, প্রথমে কি হয়েছে, খাঁচায় শিল্পাঞ্জিকে কি করা হয়েছিল, একটি খাঁচা রাখা হয়েছিল। দ্বিতীয়, খাঁচার অনেক উঁচু স্থানে কলা রাখা হয়েছিল। 3 নম্বর, খাঁচার ভিতরে কিছু লাঠি বাক্স ছিল, এটা আমরা জানি, প্রত্যেকেই জেনেছি ইতিমধ্যে। তারপরে সে কি 4 নম্বর ধাপে কি বলছে, বারবার সে কলা পাবার চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই কলার নাগাল পাচ্ছিল না। ঠিক আছে, এটা কিন্তু হবে, কিন্তু কলা পায় না বা কলার নাগাল পায় না। 5 নম্বর কি আছে,
পর্যবেক্ষণ করার পরে হঠাৎ তার মধ্যে কিন্তু চলে আসলে একটা বুদ্ধি যে ও এইভাবে, এবং একে কিন্তু সমস্যার সমাধান বলা হয়। কারণ হঠাৎ করে বুদ্ধিটা আসলো, একটা বাক্সের মধ্যে উপরে একটা বাক্স রেখে কিন্তু আমি কলার নাগাল পাবো, এই যে বুদ্ধিটা হঠাৎ করে এসেছিল বলেই কিন্তু সে সমস্যা সমাধানটা বুঝে ফেলে। ক্লিয়ার? 6 নম্বরে কি বলছে? 6 নম্বর বলছে বাক্স সাজিয়ে উপরে ওঠে অথবা লাঠি লাগিয়ে বা লাঠি জোড়া লাগিয়ে সে কিন্তু কলা নিয়ে নেয়। এই হচ্ছে তার পরীক্ষার ধাপ। তাহলে তোমাদের পরীক্ষা আসলে আশা করি তোমরা সহজেই বলতে পারবে। এত বিষয় না পড়ে তোমরা কি বলতে পারো, শিল্পাঞ্জি কলা খেতে পছন্দ করতেন। এখানে মনে রাখবে শিল্পাঞ্জির আসল নাম সুলতান। কি বললাম? সুলতান। শিল্পাঞ্জির আসল নাম সুলতান। এই পরীক্ষাটা হয়েছিল ক্যানারি দ্বীপপুঞ্জে। ক্লিয়ার? যাই হোক, তাহলে শিল্পাঞ্জিকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং বাক্সের অনেক উপরে কলা রাখা হলো যাতে শিল্পাঞ্জি নাগাল না পায়, এবং সেখানে কিছু টুল দেওয়া হলো যেটা একটার উপর একটা টুলগুলো সাজিয়ে যাতে কলার নাগাল পায় সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং পরবর্তীতে কি হয়েছিল, আর একটি লাঠি রাখা হয়েছিল, দুটো লাঠি, যে লাঠিকে একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠি জোড়া লাগানো যেত, এবং এমন কন্ডিশন করা হয়েছিল যার মধ্যে সে জোড়া লাগিয়ে যেতে কলার নাগাল পায়। কিন্তু আমরা পরীক্ষার পরে দেখলাম অবশ্যই সে কলার নাগাল পেয়েছিল। এত অবজার্ভ এত পর্যবেক্ষণ করার পরে যে বুদ্ধিটা আসলো সেই বুদ্ধিকে আমরা কি বলছি, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলছি বা গেস্টাল্ট থিওরি। এর প্রয়োগটাকে কোহলার। ক্লিয়ার? তো এখানে এই বাক্সের যে পরীক্ষা নিয়েছে সেই ধাপগুলো দিয়ে দিয়েছে, একটু দেখে নেবে, না দেখলেও অসুবিধা নেই, জাস্ট পরীক্ষাটা ফলো করলে হয়ে গেল। একই বিষয় দেখতে পাচ্ছ কি বলছে, প্রথমে শিল্পাঞ্জি লাফিয়ে হাত বাড়িয়ে কলা ধরার চেষ্টা করায়, কিন্তু এখানে কিন্তু হবে, কিন্তু ব্যর্থ হয়। কিছু সময় পরে সে চারপাশ এই যে পর্যবেক্ষণ করছে, অবজার্ভ করছে, অবজার্ভ করার পরে হঠাৎ তার মধ্যে একটা বুদ্ধি চলে আসে, সে বুঝতে পারে, তখনই বাক্সের উপরে উঠে সে কলা অথবা লাঠি দুটোকে এক জায়গায় করে কিন্তু কলার নাগাল পেয়েছিল। এই বিষয়টা আমি বারবার কেন বলছি, একটা বিষয় বারবার দেখলে দেখবে এটা এমনিতেই তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে এবং অর্থপূর্ণ শিখন হয়ে যাবে। এবং এই পরীক্ষার ফলাফলটা আমরা একটু জানি কি হলো। এই পরীক্ষার ফলাফলে, এই পরীক্ষার ফলাফলে আমরা কি দেখলাম, যে শিল্পাঞ্জির মধ্যে একটা বুদ্ধির হোশ এসেছিল হঠাৎ করে, যে হঠাৎ বুদ্ধির একটা উপলব্ধি করতে পেরেছিল কে, শিল্পাঞ্জি। আর এই পরীক্ষার ফলে কি হয়েছিল, দ্বিতীয় পরীক্ষাটা বলছে না, সমস্যা সমাধান করতে গিয়ে দেখলো না, সামগ্রিক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব। সেই জন্যই একে সামগ্রিক শিক্ষণ কিন্তু বলা হয়, বা সামগ্রিক প্রত্যক্ষণ বা হঠাৎ প্রত্যক্ষণ। 3 নম্বর কি বলছে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইট লার্নিংও বলা হয়, এটা আলোচনা করেছি। 4 নম্বর ফলাফলে কি হয় দেখি, এর মাধ্যমে কোহলার প্রমাণ করেছিলেন যে শিখন কেবলমাত্র প্রচেষ্টা ভুল নয়, বরং এটা বুদ্ধি ও উপলব্ধি মধ্য দিয়ে শিক্ষা হয়। একটা মানুষের বুদ্ধি উপলব্ধির মধ্য দিয়ে কিন্তু গেস্টাল্ট শিখন হয়, সেটাই বলতে চেয়েছিলেন। এই পরীক্ষার ফলাফলটা কি না, কোনো ভুল করবে না, মানে উল্টো পাল্টা একটা চেষ্টা করছে, বারংবার এক জিনিস করছে, ভুল করতে করতে সঠিক এরকম না, সে ভুল করতে, কিন্তু এখানে কি হচ্ছে, তার যে কমপ্লিট সমাধানটা, হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, আরে এই দুটো লাঠিকে এক জায়গায় করতে পারি না, তো একটা টুলের সঙ্গে একটা টুলের উপরে আরেকটা টুল যদি রাখি তাহলে কিন্তু আমি কলা নাগাল পাবো। এই যে বুদ্ধিগুলো, এগুলোই কিন্তু হচ্ছে গেস্টাল্ট শিখন, এগুলোই কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো চলো, এই যে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পড়লাম, বা অন্তর্দৃষ্টিমূলক যে শিখন লার্নিং আমরা জানলাম, এইটা জানার পরে আমাদের কি কাজে লাগবে, শিক্ষায় এর কতটা মূল্য আছে, শিক্ষার এর গুরুত্বটা কি, সেটা আমরা জেনে নেবো। তাহলে ইতিমধ্যে তোমরা গেস্টাল্ট যে থিওরির যে অন্তর্দৃষ্টিমূলক শিখন তোমরা জেনেছো, এখান থেকে আমার মনে হয় তোমরা অবশ্যই বলতে পারবে যে কি স্যার এই শিখনটা আপনারা, তাহলে ইতিমধ্যে আমরা, তাহলে এই যে গেস্টাল্ট শিখন আমরা পড়লাম, এই গেস্টাল্ট শিখন পড়ার পরে আমাদের কি কাজে লাগবে, শিক্ষায় একে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো শিক্ষায়। তাহলে কি অন্তর্দৃষ্টিমূলক শিখন আমরা এতটুকু জানলাম যে পরীক্ষার মধ্য দিয়ে যেটা বুঝতে পারলাম, এই শিখনটা কেমন ভাবে হয়, হঠাৎ করে হয়, সামগ্রিকভাবে, সামগ্রিক মানে সমগ্র বিষয়টাকে একসঙ্গে নেবে। আমরা কি করতাম, দেখতাম কোনো বিষয়কে, বড় একটা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে একটা ইউনিট, সেটাকে আরো ভাগ করে পড়তাম, ছোট ছোট করে পড়তাম। এখানে ছোট ছোট নয়, এটা হচ্ছে বিষয়বস্তুতে সারা সংক্ষেপ, সারা অংশটা, সারা সমগ্র বিষয়টাকে আলোচনা করতে হবে, এবং সেটাকে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে সে কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু সে একটা বিষয় চিত্রের আকার তার মনের মধ্যে ধরে উঠবে, ফুটে উঠবে চিত্রের আকারে, ও এটাই ভাবে বোঝায়, ঠিক আছে। আর কি হবে এখানে, এখানে শিক্ষাটা হবে
অর্থপূর্ণ, এবং সেই শিক্ষণটা যেটা হবে সেটা সে সহজে ভুলবে না। যেটা অন্তর থেকে শিখি আমরা, যেটা মন দিয়ে যে বিষয়টা শিখি সেই বিষয়টা কিন্তু সহজে ভুলি না। সেটাই হচ্ছে শিক্ষার গুরুত্ব। তবু আমরা একটু দেখে নেব কি আছে গুরুত্ব। যা বৈশিষ্ট্য আমরা বারংবার দেখেছি, এটা কোনো ব্যাপারই না। শিক্ষার গুরুত্ব কি বলছে, এই যে একটা চিত্র বলেছি, একটা ছবি একটা মনের মধ্যে ভেসে উঠবে, এইভাবে সমস্যার সমাধান করা যায়, এইভাবে পড়তে হবে। আর কি হতে হবে, যে মুখস্থের পরিবর্তে কি হবে না, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে, যে বোধগম্যতা। কোন একটা বিষয় মুখস্থ করার থেকে বুঝে বুঝে পড়লে শিক্ষণটা অনেক বেশি কার্যকরী হয়, শিক্ষণটা অর্থপূর্ণ হয়। ক্লিয়ার? তারপরে 3 নম্বর, 2 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেছে। 3 নম্বর কি বলছে পয়েন্টে, যে শিক্ষার্থী নিজের চিন্তা করে সমাধান সম্ভব। কোনো একটা বিষয়ে সমস্যায় পড়েছো, এই সমস্যার সমাধান করার জন্য বারবার তুমি ভুল করছো, ভুল করেই যাচ্ছ। ভুল করার আগে তুমি একটু ভাবো যে কেন ভুল করছি, কেন হচ্ছে না, কি হচ্ছে, এমন হচ্ছে কেন। এই যে বিষয়গুলো সমস্যাটা সমাধানের কিন্তু আসবে। এখানে গেস্টাল্ট শিখন বলছে যে কোনো একটা বিষয় তুমি যখন সমস্যার সমাধান করতে পারছো না, এবং সেটা একটু চিন্তা ভাবনা করো যে কিভাবে এর সমস্যাটা সমাধান করা যায়। দেখবে ওই চিন্তাটা করলেই হঠাৎ করে তোমার মধ্যে একটা বুদ্ধি চলে আসবে, যার ফলে তুমি সমস্যাটা সমাধান করতে পারবে। যার জন্য এটাকে বলেছে এইভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়, এই গেস্টাল্ট থিওরির মধ্য দিয়ে। সর্বশেষ কি বলছে 4 নম্বরে, বলছে কোনো একটা চিত্র বা ছবি, মডেল এবং বাস্তব উদাহরণ দিয়ে ব্যবহার করলে শিক্ষণটা ভালো হয়। তার মানে যখন তুমি শিক্ষার্থীদের পড়াবে কোনো একটা বিষয়ে, তোমরা ডিলেট যারা যারা করেছো এবং যারা ডিলেট করোনি, যারা করবে, দেখবে সেখানে কিভাবে টিচিং দিতে হয়, কিভাবে টিএলএম ব্যবহার করতে হয়, কিভাবে যে শিক্ষার যে স্কিলগুলো ব্যবহার করতে হয়। এবং কোনো একটা বিষয় দেখবে ছাত্রদের তুমি যখন পড়াচ্ছ, হয়তো সারাক্ষণ বলে যাচ্ছ, সেই বিষয় থেকে একটা ছবি যদি টাঙিয়ে দাও পাশে, দেখবে ছবিটা দেখে কিন্তু তার মধ্যে কিন্তু একটা শিক্ষার প্রতি যে একটা আগ্রহ, একটা ভালোবাসা জন্মাবে, এবং সেই ছবিটা দেখে কিন্তু উপলব্ধি করতে পারবে, আরে ও রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে এমন। এই যে ছবি, সেটাই কথা বলছে, ছবি বা মডেল যেটা বাস্তব উদাহরণের মধ্য দিয়ে কিন্তু শিখতে পারে। এটা হচ্ছে গেস্টাল্ট থিওরি। তাহলে গেস্টাল্ট থিওরির যে প্রয়োক্তা সেটা হচ্ছে 3 জন করেছিলেন, আমরা জানি, কোহলার, কাফকা, ওয়ার্দাইমার, এই 3 জন হচ্ছে গেস্টাল্ট থিওরির প্রয়োক্তা। এবং কোহলারের শিল্পাঞ্জির পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোহলারের শিল্পাঞ্জির পরীক্ষাটা আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি গেস্টাল্ট শিখনের অর্থটা কি, সমগ্র আকার, হঠাৎ প্রত্যক্ষণ, অবয়ব, এগুলো হচ্ছে গেস্টাল্ট শিখনের অর্থ। গেস্টাল্ট কথাটি কোন শব্দ থেকে এসছে, এটা অবশ্যই একটা জার্মান শব্দ থেকে এসছে। তো এই বিষয়গুলি হচ্ছে জানার, এছাড়া আর কিচ্ছু নেই। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো গেস্টাল্ট শিখনে। তোমাদেরকে প্রত্যেককে বলবো বিষয়গুলো বারংবার ফলো করো, শুধু ছবিটা দেখো আর বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আমি আছি তোমাদের পাশে, শঙ্কর স্যার সবসময় থাকবো, এই কথা দিলাম। তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করে করো। তো থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে খুব শিগগির।